বন্ধুরা, স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে যার নাম হচ্ছে জ্যাক, সে ছিল একজন প্রফেশনাল জুয়ারি। একদিন সে তার জীবনের সব টাকা জুয়াতে হেরে যায়। সে অনেক টাকা ঋণী হয়ে পড়ে। সে তার সব ঋণ পরিশোধ করতে চাইছিল, আর তার পরিকল্পনা একেবারেই অসম্ভব। সে ঠিক করলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো ডাকাতি করবে, আর যেটা কোনো মাটির উপরে নয়। আর এই ক্যাসিনো চলছিল পুরোপুরি উড়ন্ত বিমানে, আর বিমানটি আকাশেই উড়ছিল। আর এখানে পাইলট ছিল পৃথিবীর সেরা 2 পাইলট, আর ভিতরের নিরাপত্তা ছিল চরম কঠিন। আর এই ক্যাসিনোর মালিক ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়ারা। যদি কেউ অনিয়ম করতো তাহলে ভয়ঙ্কর মাফিয়ারা সেখানে গুলি করে তাকে বিমান থেকে ফেলে দিত। সবকিছু জানার পর সে তৈরি করলো এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, যা সম্ভবত অসম্ভব। কিন্তু এই সকল বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত সে কি এই উড়ন্ত ক্যাসিনো ডাকাতি করতে পারবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের গল্প মানি প্লেন, যা সত্যি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। গল্পের শুরুতে আমরা জ্যাক নামের একটি ব্যক্তিকে দেখতে পাই। মূল চরিত্রে থাকা এই জ্যাক পেশায় একজন প্রফেশনাল জুয়ারি। তবে সে একদিন তার জীবনের সব টাকা জুয়াতে হেরে যায়, আর এভাবে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। সেদিন সে এত টাকা জুয়াতে হেরেছিল যে তার সারা জীবনের উপার্জন দিয়েও কোনোভাবে এই টাকা পরিশোধ করা যাচ্ছিল না। এরপর ফ্রাঙ্ক নামের একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া তার সকল টাকা পরিশোধ করে দেয়। আর যেহেতু ফ্রাঙ্ক জ্যাকের সব টাকা পরিশোধ করে দেয়, সেহেতু যতদিন না জ্যাকের এই টাকা পরিশোধ হবে ততদিন পর্যন্ত ফ্র্যাঙ্কের আন্ডারে কাজ করতে হবে তাকে। এই চুক্তি মোতাবেক জ্যাককে তার বস ফ্র্যাঙ্ক একটি মিউজিয়ামে পাঠিয়ে দেয় $4 মিলিয়ন একটি পেন্টিং চুরি করার জন্য। এরপর পূর্ব পরিকল্পনা মোতাবেক জ্যাক সেই মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়ে। তারপর সেখানে থাকা গার্ডের কাছে নিজেকে একটি ভিজিটর পরিচয় দিয়ে সেই মিউজিয়ামের ভিতরে ঢুকে যায়। ওদিকে মিউজিয়ামের বাইরে থাকা একজন হ্যাকার পুরো মিউজিয়ামের সিসি ক্যামেরা হ্যাক করে একটি ব্লুটুথ হেডফোনের মাধ্যমে জ্যাককে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছে। তো জ্যাক সেই মিউজিয়ামের ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে সেখানকার সবচেয়ে দামি পেন্টিং খুঁজতে শুরু করে। তো খুঁজতে খুঁজতে সে মিউজিয়ামের মেইন রুমে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর জ্যাক লক্ষ্য করে যে তারা যে পেন্টিংটির জন্য এই মিউজিয়ামে ঢুকেছে, আসলেও সেই পেন্টিংটি এখানে আর নেই। তবে অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, এই মিউজিয়ামের বাইরে থাকা হ্যাকার একটু আগেই সিসি ক্যামেরার মাধ্যমে এই পেন্টিংটি দেখছিল। ঠিক সেই সময় মিউজিয়ামের বাইরে থাকা হ্যাকারের কম্পিউটারে কিছু এলোমেলো সিগন্যাল আসা শুরু করে। আর এই সময় গাড়িতে থাকা হ্যাকারটি খুবই চিন্তিত হয়ে পড়ে। হ্যাকারটি তখন তার গাড়ি থেকে নেমে বের হয়ে আসে এবং সে লক্ষ্য করে যে তার গাড়ির নিচে একটি চিপ লাগানো আছে। আর যে চিপটি দেখে সে বুঝতে পারে যে তাকে কোনো একটি হ্যাকার উল্টো তাদেরকেই হ্যাক করেছে। এমনকি তাদের প্ল্যানিং আগে থেকেই সে জানতে পেরেছে। আর এই ঘটনা দেখার পর সেই হ্যাকারটির চোখ কপালে উঠে যায়। সে অনেক বেশি ঘাবড়ে যায়। সাথে সাথে এই বিষয়টি জ্যাককে কল করে সে সবকিছু জানিয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে তুমি যে কোনো ভাবেই হোক এই মিউজিয়ামের ভিতরে আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বাইরে চলে আসো। জ্যাক কলের মাধ্যমে সবকিছু জানতে পেরে মিউজিয়াম থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসার চেষ্টা করে। তবে সে যখনই দরজায় টান দিতে থাকে তখনই সে বুঝতে পারে যে কেউ বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছে। আর বলতে না বলতেই জ্যাকের রুমে একটি স্মোক গ্রেনেড ছোড়া হয়। আর জ্যাক তখনই বুঝতে পারে যে তারা আর কোনো রেহাই নেই, সে এখন ধরা পড়বেই। তবে ঠিক তখনই সেই সময় জ্যাকের সৌভাগ্য জানে জ্যাকের দিকে হাত বাড়িয়ে দেয়। বাইরে থেকে জ্যাকের একটি টিম মেম্বার মিউজিয়ামের দরজা ভেঙে জ্যাককে বাইরে বের করে নেয়। জ্যাক বাইরে এসে দেখতে পারে যে মিউজিয়ামের ভিতরে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে। এরপর তারা যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সেখানকার গার্ডের সাথে জ্যাকের টিমের লড়াই শুরু হয়। আর কোনো রকম ভাবে তারা নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে একটি সুরক্ষিত জায়গায় তারা পৌঁছে যায়। আর সেখানে এসে পুরো টিম খুবই আফসোস করতে থাকে এবং ভাবতে থাকে যে তাদের সাথে কে এই কাজটা করলো। তো যাই হোক, এই ঘটনার পরে জ্যাক সরাসরি তার বস ফ্র্যাঙ্কের সাথে দেখা করে। সে দেখা করে তার বসকে বলে যে আমি যখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছিলাম তখন আশ্চর্যজনকভাবে পেন্টিংটি সেখানেই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই পেন্টিংটি গায়েব হয়ে যায়। তার মানে কেউ একজন আগে থেকে আমাদের সকল প্ল্যানিং জানতে পেরেছিল, তাই হয়তো সে পেন্টিংটি সরিয়ে ফেলেছিল। কিন্তু ফ্র্যাঙ্ক জ্যাকের এসব কথা কোনোভাবেই পাত্তা দেয় না, কারণ সেই পেন্টিংটি খুবই দামি ছিল আর তার প্রয়োজন ছিল সেই পেন্টিংটি। তাই তখন ফ্রাঙ্ক জ্যাককে বলে যে তুমি যেহেতু এই পেন্টিংটি চুরি করতে পারো নাই, তাই তুমি এখন পর্যন্ত আমার কাছে ঋণী। যতদিন না তোমার এই ঋণ পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনতে বাধ্য। যার ফলে ফ্র্যাঙ্ক জ্যাককে আরো একটি ডাকাতির কথা বলে। আর ডাকাতির এই প্ল্যানটি হচ্ছে মানি প্লেন নামের একটি প্লেন নিয়ে
তো বন্ধুরা, আমরা সবাই জানি যে প্লেনে সাধারণত যাত্রী বহন করে, তবে এই প্লেনটির কাজ পুরোপুরি ভিন্ন। আর এটি কোনো যাত্রী বা মালামাল কিছুই বহন করে না। এই প্লেনটির দিনে একবারই টেক অফ করে, তখন সেই উড়ন্ত প্লেনের ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসিনোর আয়োজন করা হয়। আর এই ক্যাসিনোতে শুধুমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং ধনী ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে। এই উড়ন্ত বিমানের ভিতরে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার। আর এই ঘটনা বলতে বলতে ফ্র্যাঙ্ক জ্যাককে আরো বলতে থাকে যে যেহেতু তুমি আমাকে পেন্টিংটি চুরি করে দিতে পারোনি, সেহেতু এবার তোমার কাজ হচ্ছে এই উড়ন্ত বিমানের উপরে ডাকাতি করা। তো ফ্র্যাঙ্কের এমন কথা শুনে জ্যাক পুরোপুরি ঘাবড়ে যায়, কারণ কাজটা তো মোটেও সহজ ছিল না। জ্যাক তখন ভাবতে থাকে যে একে তো উড়ন্ত বিমান, তার উপর আবার সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় মাফিয়ারা থাকে, তো এমনকি এই বিমানে রয়েছে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা সিস্টেম। তো এত কিছুর মাঝে সে কিভাবে প্লেনে ডাকাতি করতে পারবে? তাই সে সোজাসুজি ফ্র্যাঙ্ককে বলে দেয় যে এই কাজ সে কোনোভাবেই করতে পারবে না। ফ্র্যাঙ্ক তখন জ্যাকের স্ত্রী এবং প্রিয় সন্তানের ছবি দেখিয়ে বলে, তুমি যদি এই অফারে কোনোভাবে রাজি না হও, তাহলে তোমার স্ত্রী এবং সন্তানকে আমি মেরে ফেলবো। আর যদি তুমি এই ডাকাতিতে সফলও হও, তাহলে তোমার সব ঋণ তো পরিশোধের পাশাপাশি আমি তোমাকে বেশ কিছু টাকা দিব, যে টাকা দিয়ে তুমি সারা জীবন ভালোভাবে পার করে দিতে পারবে। আর এই সব কিছু শোনার পর জ্যাক খুব ভালো করেই বুঝতে পারে যে তার আর কোনো পথ খোলা নেই। তাকে এবার এই ডাকাতিতে নামতেই হবে, কারণ সে যদি এই ডাকাতি না করে তাহলে একে তো তার পরিবার হারাতে হবে, দ্বিতীয়ত তার জীবনও রিস্কের মধ্যে চলে যাবে। তাই জ্যাক এবার সবকিছু বুঝতে পেরে এই ঝুঁকিপূর্ণ অফারে রাজি হয়ে যায়। এরপরে ফ্র্যাঙ্ক জ্যাককে কিছু জিনিস দিয়ে বলে যে তুমি এই সব কিছু তোমার সাথে রাখো, এইগুলো তোমার কাজে লাগবে। এরপর জ্যাক তার টিম নিয়ে সেই মানি প্লেনটি ডাকাতি করার প্ল্যান তৈরি করতে থাকে। তো সেখানে আমরা জ্যাকের সাথে তিনজন ব্যক্তিকে দেখতে পাই। আর এরা কিন্তু কেউই ফ্র্যাঙ্কের লোক না, বরং এরা সবাই জ্যাকের সাথে পার্সোনালি কাজ করে। এর মধ্যে একজনের নাম অ্যাডেলি। এই অ্যাডেলি সবসময় জ্যাকের নিকটস্থ লোক হিসেবে কাজ করে, মানে সে যে কোনো পরিস্থিতিতে জ্যাকের সাথেই থাকতো। জ্যাকের সাথে থাকা আর একজনের নাম ছিল পিটার। পিটার পেশায় একজন হ্যাকার, মানে ডাকাতির সময় সে যে কোনো ডিভাইস হ্যাক করে বসে থাকতো। পাশাপাশি অন্য আর একজনের নাম ছিল সিক ব্রায়ান। ব্রায়ান দূর থেকে ডাকাতির পুরো সিস্টেম কন্ট্রোল করতো। তো যাই হোক, তাদের প্ল্যানিং হচ্ছে জ্যাক নিজের আইডেন্টিটি পরিবর্তন করে একজন ধনী মানুষ সেজে সেই বিমানে আয়োজিত ক্যাসিনোতে অংশগ্রহণ করবে, আর অ্যাডেলি তার সহকারী হিসেবে সেই বিমানে প্রবেশ করবে। এরপর জ্যাক তার কৌশল মোতাবেক বিমানের ককপিটে যাবে, বিমানটিকে সে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিবে এবং সে সময় তার সাথে থাকবে অ্যাডেলি। আর পিটার তখন বিমানের সার্ভার রুম খুঁজে বের করবে এবং সেটাকে হ্যাক করার চেষ্টা করবে। আর নিচে থাকবে ব্রায়ান, এবং ব্রায়ান আরো একটি সার্ভার স্টেশন তৈরি করবে। যখনই পিটার বিমানের সিস্টেমকে হ্যাক করে ফেলবে, ঠিক তখনই ব্রায়ান সেই বিমানের অ্যাকাউন্টে থাকা সকল টাকা নিজের সার্ভারে পার করে নেবে। এক সার্ভার থেকে আরেক সার্ভারে টাকা পার করার ফলে বিমানটির সিকিউরিটি সিস্টেম পুরোপুরি স্বাভাবিকই থাকবে। তো তাদের প্ল্যান শেষে আমরা দেখতে পারি যে জ্যাক তার বাড়িতে চলে এসেছে। সে তার একমাত্র মেয়ের সাথে খেলা করছে। তো জুয়াতে হারার পর জ্যাকের এই বাড়িটি ছিল তার শেষ সম্বল। তো জ্যাকের স্ত্রীও এই বাড়িতেই ছিল। এরপর জ্যাক তার এক বিশ্বস্ত বন্ধুকে তার বাড়িতে ইনভাইট করে। তারপর সে তার বন্ধুকে এই মানি প্লেন ডাকাতির ঘটনা সম্পর্কে সবকিছু জানায়। এ সময় জ্যাক তার বন্ধুকে বলে যে আমি যখনই ডাকাতি করতে যাব, সেই সময় আমার স্ত্রী এবং মেয়ের পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়বে। ততদিন তুমি আমার স্ত্রী এবং মেয়েকে দেখাশোনা করবে। তা আমি আমার মিশন শেষ করে ফেরার পরে ডাকাতির কিছু অংশ আমি তোমাকে উপহার হিসেবে দেব। যেহেতু লোকটি জ্যাকের খুব ভালো একজন বন্ধু, তাই সে জ্যাকের এক কথাতেই তার পরিবারকে নিরাপত্তা দিতে রাজি হয়ে যায়। এরপর জ্যাক, অডেলি, পিটার মিলে সেই প্লেনের ক্যাসিনো খেলার জন্য উঠে পড়ে। তো প্লেনে ওঠার পরে অ্যাডেলি সেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে শুরু করে। তো কিছু সময়ের মধ্যে তাদের প্লেনটি টেক অফ করবে, কিন্তু তার আগেই সবাইকে চেক করা হয় এবং সবশেষে এই ক্যাসিনোতে অংশ নেওয়া সবার হাতে একটি মানি ট্রানজাকশন ব্যাজ পরিয়ে দেওয়া হয়, যার সাহায্যে ক্যাসিনোর খেলোয়াড়রা তাদের টাকা লেনদেন করতে পারবে। এভাবে সকল কার্যক্রম শেষ করার মধ্যে দিয়ে বিমানটি টেক অফ করে। আর এর মাঝে প্লেনে সংগঠিত সেই জুয়ার ম্যানেজমেন্ট টিম হাজির হয়ে যায়। সেই সময় আমরা দেখতে পারি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাফিয়া এবং ধনী ব্যক্তিরা এই ক্যাসিনোতে অংশগ্রহণ করছে। তো যাই হোক, ম্যানেজমেন্ট টিম সেখানে আসার পরে তারা ক্যাসিনোতে অংশ নেয় সবাইকে ক্যাসিনোর বিভিন্ন নিয়ম কানুন বুঝিয়ে বলতে থাকে। তার সাথে তারা আরো বলে যে যদি এই ক্যাসিনোর নিয়ম কেউ ভঙ্গ করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে উড়ন্ত বিমান থেকেই ফেলে দেওয়া হবে। যা শোনার পর ভয়ে জ্যাকের গলা শুকিয়ে ওঠে। সব বুঝিয়ে বলার পর ম্যানেজমেন্ট টিম ক্যাসিনো খেলোয়াড়দের বিমানে থাকা ক্যাসিনো রুমে নিয়ে যেতে থাকে। এই রুমটির দিকে যাওয়ার সময় জ্যাক পিটারকে বলে যে তুমি কোনো তাড়াহুড়া করবে না, এই জার্নিটা অনেক লম্বা সময়ের। এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেই প্রথম পর্বের ক্যাসিনো শুরু হয়ে যায়।
এরপর দেখা যায় যে আমাদের হিরো জ্যাক ক্যাসিনোতে একাধারে হারতে শুরু করে, কিন্তু হেরে যাওয়াতে জ্যাকের কোনো সমস্যা নেই, কারণ তার উদ্দেশ্য তো ক্যাসিনোতে জেতা নয়, বরং পুরো ক্যাসিনো সার্ভারকে জেতা। জ্যাক তখন সেই ক্যাসিনো টেবিল থেকে উঠে আসার জন্য ছটফট শুরু করতে থাকে। একটা সময় সে ম্যানেজমেন্ট টিমকে বলে যে আমার একটু অসুস্থ লাগছে, এ কথা বলে পাশে একটি রুমে চলে যায় বিশ্রাম নিতে। তে জ্যাক তখন পিটারকে বলে যে তুমি আমার জায়গায় খেলতে বসো। এরপর পিটার তার হাতে থাকা মানি ট্রানজাকশন ব্যাজটি স্ক্যান করে জ্যাকের জায়গায় খেলতে বসে। জ্যাক সুযোগ বুঝেই সে বিশ্রাম রুম থেকে বেরিয়ে এসে মাতালের মতো অভিনয় করতে শুরু করে। এভাবে মাতালের অভিনয় করতে করতে সে একটা সময় প্লেনের কন্ট্রোল রুমের সামনে চলে আসে। ঠিক সেই সময় সেখানে অ্যাডেলি সেখানে উপস্থিত হয়। সে তখন এয়ার হোস্টেসের ড্রেস পরেছিল। এরপর অ্যাডেলি প্লেনের পাইলটদের জন্য কিছু খাবার রেডি করে পাইলটদের রুমের দরজা নক করতে থাকে। এ সময় জ্যাক তার পাশেই লুকিয়েছিল। এরপর যখনই ককপিটে থাকা একজন পাইলট তার খাবার রিসিভ করার জন্য কন্ট্রোল রুমের দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে জ্যাক তার মুখে একটি ঘুষি মেরে প্লেনের কন্ট্রোল রুমে প্রবেশ করে। এরপরে একজনকে মারতে না মারতেই সেই রুমে আরেকজন পাইলট হাজির হয়। তখন জ্যাক সেই দ্বিতীয় পাইলটের সঙ্গে লড়াই করতে থাকে। তাদের এলোপ্যাথারি লড়াইয়ের ফলে বিমানটি এদিক ওদিক ঝুঁকতে শুরু করে, যার ফলে বিমানে থাকা সবাই একটু ভয় পেয়ে যায়। ঠিক সে সময় ক্যাসিনো টিমের ম্যানেজমেন্ট সব খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমাদের প্লেনে রয়েছে পৃথিবীর সবচেয়ে দক্ষ 2 পাইলট, তাই আপনারা নিশ্চিন্তে বসে থাকতে পারেন। ওদিকে জ্যাক সেই 2 পাইলটকে উড়াধুরা পিটিয়ে পুরো বিমানটি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এর কিছুক্ষণ পরেই অ্যাডিলি সেই 2 পাইলটকে প্লেনের একটি রুমে বন্দি করে ফেলে। তারপর সে রুমটি বন্ধ করে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পর সে পিটারের জন্য একটি জুস রেডি করে, আর সেই জুসের মধ্যে একটি ইয়ারবাস লুকিয়ে রাখে। তে সে জুসটি হাতে নেওয়ার পরে সেই ইয়ারবাসটি তার কানে পড়ে নেয়, যার ফলে জ্যাক ও তার টিম একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। এরপর জ্যাক পিটারকে বলে যে আমি প্লেনটিকে পুরোপুরি আমার কন্ট্রোলে নিয়ে এসেছি, তুমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে প্লেনের সার্ভার রুম খুঁজে বের করো। তারপর নিচে থাকা ব্রায়ানের সাথে যোগাযোগ করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ব্রায়ানকে দেখতে পারি। সেখানে দেখা যায় যে ব্রায়ান একটি ফাঁকা জায়গায় এসে অলরেডি একটি সার্ভার বানানোর কাজ শুরু করে দিয়েছে। এখন জ্যাকের কাজ হচ্ছে ব্রায়ান যেখানে সার্ভার স্টেশন বানাচ্ছে, তো প্লেনটা যত তাড়াতাড়ি সম্ভব সেই সার্ভার রুমের কাছাকাছি নিয়ে আসা, কারণ প্লেনটি সার্ভারের যত কাছে আসবে ডলারগুলো ট্রান্সফার করতে ততটাই কম সময় লাগবে। তো যাই হোক, একটু পরে বিমানের ককপিটে থাকা জ্যাক ব্রায়ানের সাথে যোগাযোগ করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সার্ভার সেট করে ফেলো। আর এভাবেই কিছু সময় পার হয়ে যায়। প্লেনের ভিতরে থাকা সবাই ক্যাসিনো খেলায় মেতে উঠছিল। আর এ সময় জ্যাকের বস ফ্র্যাঙ্ক তাকে ভিডিও কল দেয়, আর তাদের মিশন এখন কোন অবস্থায় আছে সেই ব্যাপারে জানতে চায়। জ্যাক তখন তার বসকে জানায় যে বিমান এখন আমাদের কন্ট্রোলে আছে, বাকি কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর ফ্র্যাঙ্ক তার কল কেটে দেয়। পরের দৃশ্যে আমরা অ্যাডেলিকে দেখতে পাই। সে তখন বিমানে থাকা ক্যাশ টাকার রুমটি খুঁজে বের করার চেষ্টা করছে। তো অনেক খোঁজাখুঁজির পর সে ক্যাশ টাকার সেই রুমের দরজার সামনে পৌঁছে যায়। তখন সেখানকার সিকিউরিটি তাকে একটু সন্দেহ করে বসে, তবে অ্যাডেলি কিন্তু মোটেও বোকা ছিল না। সিকিউরিটি তাকে সন্দেহ করতে শুরু করেছে, সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারে, তাই সে তার সাথে সেখানে থাকা সিকিউরিটিকে হত্যা করে ফেলে। এরপর সেই সিকিউরিটির ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে সেই ক্যাশ টাকার রুমটি খুলে ফেলে। তো রুমের দরজা খুলতেই অ্যাডেলি সেখানকার বিলিয়ন বিলিয়ন ডলার দেখতে পায়, যেটা দেখার পর রীতিমতো অ্যাডেলির মাথা ঘুরে যায়। এমন অবস্থায় জ্যাকের সেই বন্ধু যাকে সে তার পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য রেখে এসেছে, তার কল ধরতেই সে জ্যাককে জানায় যে কিছুদিন আগে তুমি যে মিউজিয়ামের পেন্টিংটি চুরি করতে গিয়েছিলে, আসলেও সেই মিউজিয়ামের মালিক ছিল ফ্র্যাঙ্ক নিজেই। জ্যাক তখন তার বন্ধুকে বলে যে ফ্র্যাঙ্ক যদি নিজেই মালিক হয় তাহলে কেন সে আমাকে সেই মিউজিয়ামের পেন্টিংটি চুরি করতে পাঠিয়েছিল। জ্যাকের বন্ধু তখন বলে যে ফ্র্যাঙ্ক হয়তো তোমাকে দিয়ে বড় কোনো ডাকাতি করিয়ে নিতে চাইছিল, তাই সে ইচ্ছা করে নিজের মিউজিয়ামে পাঠিয়েছে এই মূল্যবান পেন্টিংটি চুরি করতে হবে। আর তুমি যেহেতু চুরি করতে পারোনি, সেহেতু বড় ডাকাতির প্ল্যানটি মেনে নিতে বাধ্য হয়েছিলে। তুমি যদি সেই পেন্টিংটি চুরি করতে সফল হতে, তাহলে ফ্র্যাঙ্কের কাছে সকল ঋণই তোমার পরিশোধ হয়ে যেত। তাই সেদিন ফ্র্যাঙ্ক ইচ্ছা করেই সেই পেন্টিংটি সরিয়ে ফেলেছিল। আর এই কাজটি তুমি সাকসেসফুল না হওয়ার কারণে তোমাকে আবার একটি বড় কাজে পাঠিয়ে দেওয়া হবে, আর সেটি হচ্ছে মানি প্লেনে ডাকাতি করা। জ্যাক এবার ফ্র্যাঙ্কের এই চালাকি সম্পর্কে সম্পূর্ণ কিছু বুঝে যায়। তারপর জ্যাক এই ঘটনাটি তার পুরো টিমকে জানিয়ে দেয়, কিন্তু এখন আর পেছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই।
তাই জ্যাক সহ তার টিম ডাকাতির কাজ চলমান রাখে। অ্যাডেলি যখন সে ক্যাশ টাকা রুমে বসেছিল তখনই পিটার সেখানে হাজির হয়। তারপর তারা দুজন মিলে সেখানে থাকা সবগুলো টাকা একটি ব্যাগে তুলে ফেলে। টাকা ব্যাগে তোলার পরেই তারা প্লেনের সার্ভার রুমটি খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পিটার সেখানে থাকা একটি সার্ভার রুম খুঁজে পায়। তারপর সে তার বানানো একটি হ্যাকিং চিপ সেই সার্ভারে লাগিয়ে দেয়। এ সময় পিটার চেষ্টা চালায় যে সার্ভারকে হ্যাক করে নিতে। অনবরত অনেকক্ষণ চেষ্টা করার পর পিটার সেই সার্ভার রুমকে হ্যাক করতে সফল হয়। প্লেনের সার্ভার হ্যাক করার সঙ্গে সঙ্গে নিচে থাকা ব্রায়ান তার সার্ভারের সাথে থাকা প্লেনের সার্ভার কানেক্ট করে ফেলে। এরপরেই সে ক্যাসিনোর সকল টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। আর এভাবেই এতক্ষণ পর্যন্ত সব কিছুই জ্যাকের প্ল্যান মোতাবেকই চলছিল। ঠিক তখনই নিচে থাকা ব্রায়ানের উপর ফ্র্যাঙ্কের পাঠানো একটি গুন্ডা হামলা করে। কিছু সময়ের মধ্যে তারা সবাই ব্রায়ানকে পুরোপুরি বন্দি করে ফেলে, যা থেকে আমরা বুঝতে পারি যে ফ্র্যাঙ্ক আবারও জ্যাকের সাথে বেইমানি করছে। মানে ফ্র্যাঙ্কের প্ল্যান হচ্ছে এখন যেহেতু বিমানের সার্ভার থেকে ব্রায়ানের সার্ভারে টাকা ট্রান্সফার হচ্ছে, এই সময় যখনই টাকাগুলো ট্রান্সফার শেষ হয়ে যাবে সাথে সাথে ফ্র্যাঙ্কের লোক ব্রায়ানকে হত্যা করে তার পুরো সার্ভার ফ্র্যাঙ্কের দখলে নিয়ে নেবে। তবে ঠিক এর আগের মুহূর্তে ব্রায়ান ইমার্জেন্সি ভাবে জ্যাককে সবকিছু জানিয়ে দেয়। আর এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাক তার টিমের বাকি 2 সদস্যকে সাবধান করে দেয়। এরপর সে পিটারকে বলে যে ব্রায়ানের সার্ভারের সাথে প্লেনের সার্ভারটি ডিসকানেক্ট করে দাও, তারপর তোমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করতে শুরু করো। পিটার তখন জ্যাককে বলে যে মেন সার্ভারকে ছেড়ে এখন পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার শুরু করলে বিমানের সিকিউরিটি সিস্টেম অ্যালার্ম বেজে উঠবে, তখন আমরা সবাই ধরা খেয়ে যাব। কিন্তু জ্যাক তখন বলে যে আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই, আমাদের এখন প্ল্যান বি মোতাবেক কাজ শুরু করতে হবে। তার মানে জ্যাক তার টিমকে না জানিয়েই তার দ্বিতীয় প্ল্যান সাজিয়ে রেখেছিল। এরপর যেই কথা সেই কাজ, জ্যাক তার দ্বিতীয় প্ল্যান মোতাবেক তার বাড়িতে রেখে আসা সেই বন্ধুর সাথে যোগাযোগ করে। তার বন্ধু তখন ব্রায়ানের লোকেশনের একটি ড্রোন পাঠিয়ে দেয়। লোকেশন অনুযায়ী ড্রোনটি সেখানে পৌঁছাতেই জ্যাকের বন্ধু সেই ড্রোনের সাহায্যে গুলি করে সেখানে থাকা সবগুলো গুন্ডাকে হত্যা করে ফেলে। আর এভাবে ব্রায়ান ফ্র্যাঙ্কের হাত থেকে মুক্ত হতে থাকে। এমত অবস্থায় দিশেহারা হয়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ফ্র্যাঙ্ক জ্যাককে একটি কল করে। সে সময় ফ্র্যাঙ্কের কল ধরে জ্যাক প্রথমে ফ্র্যাঙ্ককে না চেনার অভিনয় করে। ফ্র্যাঙ্ক তখন রেগে গিয়ে বলে যে আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া, আর তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইচ্ছা করলে এখনই তোমার পুরো পরিবারকে হত্যা করতে পারি। এদিকে জ্যাক আগে থেকে আন্দাজ করছিল যে ফ্র্যাঙ্ক এবং তার পরিবারকে হত্যা করা হবে, তাই সে তার পরিবারকে নিরাপত্তা দিতে তাদের সাথে তার বন্দুক রেখেছিল। আর জ্যাকের বন্ধু একাই সব হ্যান্ডেল করতে মারাত্মক এক্সপার্ট ছিল, যার ফলে জ্যাকের বন্ধু তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এক এক করে ফ্র্যাঙ্কের পাঠানো সবগুলো গুন্ডাকে গুলি করে মেরে ফেলতে থাকে। অন্যদিকে প্লেনের ককপিটে থাকা জ্যাক এবার প্লেনটিকে অটো মোড করে রেখে পিটার এবং অ্যাডেলির সাথে দেখা করতে সার্ভার রুমে চলে যায়। সেখানে গিয়েই তারা সবাই মিলে প্লেনে থাকা সব ক্যাশ টাকাগুলো বেঁধে ফেলে। তারপর তারা প্যারাশুটের সাহায্যে প্লেন থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করে। তবে বিমান থেকে লাফ দেওয়ার আগে জ্যাক পুরো বিমানের স্পিকারে একটি রেকর্ড বাজাতে শুরু করে। আসলে ফ্র্যাঙ্ক যখন একটু আগে জ্যাককে কল করে রাগারাগি করছিল এবং বলছিল যে আমি ফ্র্যাঙ্ক আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া, তোমাকে পাঠিয়েছি মানি প্লেন ডাকাতি করার জন্য, আর এই সম্পূর্ণ প্ল্যান আমারই, আর তুমি আমাকেই চিনতে পারছো না। এই কথাগুলো যখন ফ্র্যাঙ্ক জ্যাককে বলছিল, জ্যাক তখন এই কথাগুলোকে রেকর্ড করে ফেলেছে। এবার সে প্লেনে থাকা সকল স্টাফকে এই রেকর্ডটি শোনাতে থাকে। তার মানে এখন এই প্লেনে ডাকাতি পুরো দোষ গিয়ে পড়বে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ফ্র্যাঙ্কের উপরে। এই রেকর্ড শোনার পরে প্লেনে থাকা ক্যাসিনো খেলোয়াড়রা খুবই উত্তেজিত হয়ে পড়ে। ঠিক সেই সময় ক্যাসিনো ম্যানেজমেন্ট কমিটি এসে হাজির হয় এবং বলে যে আমরা তো আগে থেকে জেনেছি যে পুরো প্ল্যানটি একটি ক্যাসিনো আড্ডা, আর এখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় মাফিয়ারা অংশগ্রহণ করে। তবে একবার ভেবে দেখা যায় এই ক্যাসিনোর ম্যানেজমেন্ট কমিটি কত বড় মাফিয়া হতে পারে। যে কথা সেই কাজ। প্লেনের সব মাফিয়ার মাথা ঠান্ডা করতে ক্যাসিনো কমিটির হেড সবার উদ্দেশ্য বলে যে আমি ঠিক 20 মিনিটের মধ্যেই ফ্র্যাঙ্কের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলবো। এদিকে জ্যাক তখন তার ফ্র্যাঙ্কের এই রেকর্ডটি প্লেনের সবাইকে শোনাচ্ছিল। সে সময় মাফিয়া ফ্র্যাঙ্ক জ্যাকের সাথে ভিডিও কলে কানেক্ট হয়েছিল। এরপর জ্যাক ফ্র্যাঙ্কের কলটি কেটে দিয়ে তার টিমকে নিয়ে প্যারাশুটের সাহায্যে সেই বিমান থেকে লাফ দেয়। অন্যদিকে সেই ক্যাসিনো টিম থেকে কিছু মাফিয়া এসে ফ্র্যাঙ্কের পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। একটু পরে সেই মাফিয়াগুলো ফ্র্যাঙ্ককে সেখানে গুলি করে মেরে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পারি যে জ্যাক তার পুরো পরিবার নিয়ে ফ্রান্সে চলে এসেছে। তারপর তারা সপরিবার সেখানে খুবই ভালোভাবে জীবনযাপন শুরু করেছে। জ্যাক এবং তার টিম মিলে
সেই ক্যাসিনো থেকে যত টাকা ডাকাতি করেছিল তা হয়তো কোনোদিনই শেষ করতে পারবো না, কিন্তু জ্যাক ও তার টিম তাদের কাছ থেকে ঠিক ততটুকুই টাকা জমিয়ে রেখেছিল যা প্রয়োজন ছিল, আর বাকি টাকাগুলো তাদের দেশের বিভিন্ন চ্যারিটি ফান্ডে দান করে দিব। এই দৃশ্যটির মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে, আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর খুব শীঘ্রই আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসতেছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।